আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে বর্তমানে কি পরিস্থিতি চলছে করোনা ভাইরাস নিয়ে। মানে আমাদের সরকার যুদ্ধগামী তৎপরতায় কাজ করছেন, কিন্তু তারপরেও সমগ্র বিশ্বের মতো সারা দেশের মতো ত্রিপুরাতেও এখন এই মানে ভাইরাসটা যথেষ্ট গতিতে ছড়াচ্ছে। যদিও নানা দিক থেকে আমাদের মানে সাফল্য রয়েছে এই সমস্ত ক্ষেত্রে, রোগ মোকাবেলাই বলুন বা আর্থিক সহায়তার ক্ষেত্রেই বলুন। এই পরিস্থিতিতে রোগ যাতে না ছড়ায় তার জন্য প্রথম থেকেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কিছু নির্দেশিকা দিয়েছিলেন। যারা শুভবুদ্ধি ও সম্পন্নের মানুষ, যারা বিষয়টি সম্পর্কে বুঝেন, তারা অন্যদের যেমন বোঝাচ্ছেন আবার নিজেরাও এই সমস্ত বিষয়গুলি পালন করেন, যাতে এই যে WHO ঘোষণা বা আমাদের স্বাস্থ্য মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে নির্দেশিকাগুলি রাজ্যের সরকারের কাছে আসছে, রাজ্য সরকার সেগুলি যেভাবে প্রয়োগ করতে চাইছেন, মানুষ কিন্তু তাকে সহযোগিতা করছে। কিন্তু এই রাজ্যের প্রধান বিরোধী দল CPIM এবং তার সহযোগিতায় অন্যান্য কিছু কিছু সংগঠন প্রায়শই এই সমস্ত নিয়মকানুন মানতে তারা মানে একদম বেপরোয়া হয়ে এই সমস্ত আইন ভাঙার চেষ্টা করে। প্রশ্নটা হচ্ছে এগুলি কার সাথে? আমরা বারবার বলছি, প্রকৃত ঠিক মনে হচ্ছে সমগ্র দেশের নিরিখে, শুধু আমাদের রাজ্যে নয়, সমগ্র দেশে তো CPIM কার্যত যে সংসদীয় রাজনীতি তাতে কোনো তাদের ভূমিকাই নেই। তো এই অবস্থায় তারা নানা জায়গায় এই ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে তারা সহায়ক ভূমিকা নিচ্ছে। মনে হচ্ছে এই ভাইরাসটি যেখান থেকে ছড়িয়েছে, যে দেশ থেকে ছড়িয়েছে, তাদের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। এ দেশের মানুষ, এই রাজ্যের মানুষের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, বারংবার তা প্রমাণিত হচ্ছে। মহারাষ্ট্রে বলুন আর আমাদের ত্রিপুরাতে বলুন। আজ আবার আমরা দেখলাম এই 144 ধারা অমান্য করে তারা জড়ো হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি স্থানে এই ধরনের ঘটনা পরিলক্ষিত হয়েছে। আগরতলা শহরে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দলের নেতা, তিনি নিজে হাজির ছিলেন, যিনি এতটা কাল ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি আইন ভাঙার জন্য উৎসাহিত করছেন। আর এটা কার স্বার্থে? 16 দফা দাবির কথা বলছেন, এটা কার স্বার্থে? মানুষের স্বার্থে। তো আগে তো মানুষকে বাঁচতে দিতে হবে। রাজনীতিটা যে আপনারা করবেন, রাজনীতি মানুষ থাকলে তারপর তো করবেন, মানুষকে তো বাঁচতে দিতে হবে। আপনারা ভিন্ন রাজনীতি করছেন, বিভিন্ন স্থানে হিংসাত্মক ঘটনায় আপনারা প্ররোচনাও দিচ্ছেন। আজকে আমরা প্রত্যক্ষ করেছি বিভিন্ন স্থানে। তবে সাবরুমের যে ঘটনা ঘটেছে, সাবরুম মহকুমার রূপাইছড়িতে, আমি ঘটনাটা একটু বলছি কারণ রাজ্যের মানুষের বিষয়গুলি আপনাদের মধ্যে জানতে পারবেন। আজ সকালে আমাদের দুজন কার্যকর্তা অন্য একটি স্থানে বৈঠকের জন্য যাচ্ছিলেন। তখন তারা CPM এর যে বাহিনী, তা আমরা একদম মুখোমুখি আমরা স্থানীয়ভাবে যে খবর পেয়েছি সেই অনুযায়ী অরুণ ত্রিপুরা এবং চাঁথুই ম, দুই প্রাক্তন MDC
তাদের নেতৃত্বে হামলা সংগঠিত করা হয়েছে। দ্রুত আমাদের অন্যান্য কার্যকর্তাদের কাছে খবর পৌঁছে যায়, তো আমাদের কার্যকর্তারা সেই দিকে ছুটে যান যে তাদের উদ্ধার করতে হবে। ততক্ষণে পুলিশের কাছে খবর পৌঁছায়। পুলিশ আমাদের কার্যকর্তাদের অনুরোধ করেন যাতে ওই স্থানটিতে আমাদের কার্যকর্তারা না যান। শাসক দল হিসেবে আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে, আমরা ওই স্থানটিতে না গিয়ে নির্দিষ্ট দূরত্বে আমরা আমাদের কার্যকর্তারা বাকি কার্যকর্তারা দাঁড়িয়েছিলেন। এই সুযোগে আবার আমাদের অন্যান্য কার্যকর্তাদের উপর হামলা সংগঠিত করা হয়, কিন্তু আমাদের কার্যকর্তারা এর প্রতিরোধ করতে পারতেন, করেননি তা। যাই হোক, পরবর্তী সময়ে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। ঘটনায় আমাদের 5 জন কার্যকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন, তাদের গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। আরও 12 জন আহত হয়েছেন ঘটনায়, তাদের স্থানীয়ভাবে চিকিৎসা হয়েছে। এখনো কয়েকজন হাসপাতালে আছেন, তাদের ছেড়ে দেওয়া হবে আমরা যতদূর জানতে পেরেছি। আপনাদের সামনে আসার আগে আবার খবর নেওয়া হয়েছে, পুলিশের কাছে আমরা খবর নিয়েছি। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। এই অরুণ ত্রিপুরা এবং চাতুর্মা তারা কেউই এখন তাদের আবাসে নেই, পুলিশ তাদের খুঁজে পাচ্ছেন না। খুব সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর, এখন আপনারা সবাই জানেন এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ ভিডিও রেকর্ডিং করে এবং এই রেকর্ডিং কিছুটা হলেও পুলিশের কাছে আছে। আমাদের কার্যকর্তারা, আমি বারবার বলছি, আমাদের পার্টির তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই রাজনৈতিক হিংসার মধ্যে যাতে আমাদের কার্যকর্তারা জড়িয়ে না পড়েন, প্ররোচনার ফাঁদে যাতে পা না দেন। এবং আমাদের কার্যকর্তারাও তা অক্ষরে অক্ষরে পালন করছেন। এ রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এরপর আমরা বারবার এই কথাগুলি বলি যে একটিও রাজনৈতিক খুনের ঘটনা ঘটেনি, কিন্তু বিরোধী দলের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা থেকে সরে এসে সিপিআইএম বারবার প্ররোচনার সৃষ্টি করছে। নানা স্থানে এই ধরনের প্ররোচনার তারা সৃষ্টি করছে, একটা অস্থিরতার সৃষ্টি করতে চাইছে। এবং বর্তমান যে পরিস্থিতি করোনা ভাইরাসকে নিয়ে, এই পরিস্থিতিতে আরো অস্থিরতা বাড়ানোর তারা একটা উদ্দেশ্য তাদের পরিলক্ষিত হচ্ছে। তাদের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে যারা তাদের কার্যকর্তা, যদিও সংখ্যায় তারা এখন অনেকটাই কমে এসছেন, পুলিশ বিভিন্ন স্থানে আজ তাদের গ্রেপ্তার করেছে, সেই সংখ্যাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সংখ্যা যারা কমে এসছে, কিন্তু তারা তাদের উদ্দেশ্য থেকে কিন্তু সরে আসেনি। এই অবস্থায় আমাদের তরফ থেকে আবার আমরা বার্তা দেওয়ার চেষ্টা করছি, ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা না নিয়ে মানুষকে আপাতত বাঁচান, রাজনীতিতে তারপর করবেন। আপনারা যে দাবির কথা বলছেন 16 দফা দাবি,
এটা দিতে হবে ওটা দিতে হবে মানুষকে। আপনারা যখন দায়িত্বে ছিলেন, এই রাজ্যে ম্যালেরিয়া আন্তরিকের ঘটনাগুলি যখন ঘটত, তখন আপনারা কি দিতেন একবার স্মরণ করে দেখুন তো। আর আপনারা যখন থেকে দাবি শুরু করেছেন, তার আগে থেকেই আমরা দিতে শুরু করেছি। আমাদের সরকার দিতে শুরু করেছে, আমাদের পার্টির তরফ থেকেও আমরা দিতে শুরু করেছি। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরাও বসে থাকতে পারি না। সরকার কাজ করছে বলে আমরা বসে থাকতে পারি না। আমাদের তরফ থেকে, আমাদের পার্টির কার্যকর্তাদের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এই ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়েছে। এখন এই ধরনের পরিস্থিতি, অনটনের কোনো পরিস্থিতি রাজ্যের কোথাও নেই। শহর থেকে দূরবর্তী অঞ্চল কোথাও মানুষের কাছে এই ধরনের অভাব অভিযোগের বিষয়টি নেই। ন্যূনতম ব্যবস্থা সবার কাছেই আছে। তারপরেও শুধুমাত্র জিগির দেওয়ার জন্য আপনারা এই কাজগুলি করে চলেছেন। আবারও স্মরণ করে দিতে চাইছি, আপনারা জনগণ আপনাদের বিরোধী দলের দায়িত্ব দিয়েছেন। গণতন্ত্রে বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। মানুষ কিন্তু এগুলি দেখছে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না। মানুষ কিন্তু তাহলে আপনাদের এই দায়িত্ব যেটা দিয়েছে তাও ছিনিয়ে নেবে। ফলে এখন থেকেই সতর্ক হয়ে যাবে। আর রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন অংশের মানুষ, আমাদের পার্টির কার্যকর্তারা, এই ধরনের সমাজ বিরোধী যে শক্তি, সমাজের অহিত যারা চায়, তাদের প্ররোচনার ফাঁদে যাতে না পড়েন সেই আহ্বানটুকু রাখছি। কিছু বলবেন? মূল বলার বিষয়টা তো আপনারা অবগত হয়েছে। আমি যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে যে আজ সিপিআইএম দল তথাকথিতভাবে সর্বভারতীয় কর্মসূচির নামে সারা দেশে কোথায় কি কতটা সংগঠিত করতে পেরেছে তার খবর নিশ্চয়ই আপনাদের কাছে আছে। ত্রিপুরায় তাদের বক্তব্য অনুযায়ী 2 শতাধিক জায়গায় তারা বিক্ষোভ সমাবেশ সংগঠিত। এই বিক্ষোভ সমাবেশ সংগঠিত করার পূর্ব থেকে এরা বলার চেষ্টা করে আসছিল খুব পরিলক্ষিতভাবে যে তাদের এই কর্মসূচি বানচাল করার জন্য বিজেপি দল তারা ভূমিকা প্রতিপালন করে আসছে। অর্থাৎ আমরা ভূমিকা প্রতিপালন করে আসছি তাদের কর্মসূচি বানচাল করার জন্য। কতটা মিথ্যাচার তারা করতে পারে আজকের ঘটনার মধ্য দিয়েই তারা প্রমাণিত হয়ে গেছে। যদি বানচাল করার লক্ষ্যই থাকতো, যদি সরকার বা বিজেপি দল তাদের এই কর্মসূচি করতে বাধার সৃষ্টি করে থাকতো, তাহলে তাদের বক্তব্য অনুযায়ী 283টা স্থানে তারা কি করে এই বিক্ষোভ সমাবেশ। রূপায়ণ যা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত। নরেন্দ্রবাবু বলেছেন আমাদের 2জন কার্যকর্তা একটা কর্মসূচিতে যাচ্ছিল, রাস্তায় তাদের উপর আক্রমণ সংঘটিত করে। অরুণ ত্রিপুরা প্রাক্তন এমডিসি, ওনার নেতৃত্বে সিপিআইএম দলের দুর্বৃত্তরা এই আক্রমণ সংঘটিত করে। এটা ঘটনা সারা দেশে যেমন সিপিআইএম অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সংসদীয় রাজনীতি থেকে শুরু করে সর্বত্র অপ্রাসঙ্গিক হয়ে গেছে, ত্রিপুরায়ও স্বীকৃত বিরোধী দল থাকা সত্ত্বেও ক্রমশ তারা তাদের জনবিরোধী নীতির ফলে, তাদের কার্যকলাপের ফলে তারা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। পায়ের তলার মাটি যতটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যেভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তত বেশি তারা মরিয়া হয়ে উঠে
তাদের যে পুরনো কায়দা, সন্ত্রাস, একদিকে বিভ্রান্তি সৃষ্টি করা, যদি মানুষকে বিপদগামী করা না যায় তাহলে সন্ত্রস্ত করে দেবো, সন্ত্রাস সৃষ্টি করো, পরিকল্পিতভাবে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো, এর মধ্য দিয়ে মানুষকে সন্ত্রস্ত করে যাতে মানুষকে বিপদগামী করা যায়, তার জন্য তারা সক্রিয় হয়ে উঠেছে। তার জন্যই তারা নানাভাবে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলি সংঘটিত হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমরা আবেদন করব, বন্ধু, আর সিপিআইএম এর অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে, তাদের যে ন্যাক্কারজনক কার্যকলাপ, সে কার্যকলাপে আর বিভ্রান্ত না হয়ে রাজ্যটা যে এগিয়ে চলছে আজকে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্য কম বেশি মানুষ মারা যাচ্ছে, করোনা রোগে আক্রান্ত হয়, ক্রমশ বেশি বেশি মানুষ আক্রান্ত হচ্ছে, চিকিৎসিত হচ্ছে, চিকিৎসায় সুস্থতার হারও আমাদের রাজ্যে লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে, সুস্থতার হার বৃদ্ধি পাচ্ছে। তারপরে আমরা আমাদের কোনোরকম সন্তুষ্টি নেই, সরকারের কোনোরকম সন্তুষ্টি নেই। সরকার সচেষ্ট, দেশের সরকার সচেষ্ট এই করোনা পরিস্থিতিকে কি করে মোকাবেলা করা যায়, যুদ্ধকালীন তৎপরতা নিয়ে সর্বত্র তার মোকাবেলা করার চেষ্টা হচ্ছে, সব পর্যায়ে সেই চেষ্টা হচ্ছে, আমাদের রাজ্যেও হচ্ছে। এমন তো একটা জায়গা যে রাজ্যটাকে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে কর্মসূচি, কর্মযজ্ঞ শুরু হচ্ছে, এই কর্মসূচি কর্মযজ্ঞে রাজ্যের মানুষ পাশে থাকবেন, এগিয়ে আসবেন, রাজ্য সরকারকে সহায়তা করবেন, আমাদের সহায়তা করবেন, এই বিশ্বাস আমাদের আছে। পাশাপাশি নরেন্দ্রবাবু বলেছেন, আমিও বলতে চাই আমাদের কার্যকর্তাদের কাছে বা সিপিআইএম এর বন্ধুদের কাছে যারা এখনো বিভ্রান্তিতে ভুগে সেই তাদের যে এই সমস্ত ন্যাক্কারজনক ক্রিয়াকলাপে যুক্ত আছেন, তাদেরকে বলতে চাই, এই ভিন্ন পথ পরিত্যাগ করুন। এই পথে সমস্যার সমাধান হবে না, এ পথে আপনাদের অগ্রগতি হবে না, বরঞ্চ এরা যাতে ভুলে না যায় তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের কিন্তু সামর্থ্য আছে, শক্তি আছে, তাদের এই ধরনের তীব্র কার্যকলাপ মোকাবেলা করার সামর্থ্য, শক্তি দুটোই আমাদের আছে। কিন্তু আমরা সেই পথে যেতে চাই না, আইন নিজেদের হাতে আমরা তুলে নিতে চাই না। আইন শৃঙ্খলা রাজ্য সরকার তার স্বরাষ্ট্র দপ্তর যেভাবে দেখছে, তাদের স্বরাষ্ট্র দপ্তরের কাছে আবারও অনুরোধ করবো যে ওনারা যাতে নিরপেক্ষভাবে আইনের শাসন আরো দৃঢ়ভাবে বলবৎ করে, মজবুত করে, সেই অনুরোধ রেখে আমরা আমাদের কথা বলা আজকের মতো এখানে আমরা শেষ করছি। যে দেশব্যাপী 16 দফা দাবির যে আন্দোলন, সেই আন্দোলনের সপ্তাহব্যাপী যে কর্মসূচি আজকে আমাদের রাজ্যে ব্যাপক জনগণের উপস্থিতিতে সেটার প্রথম পর্যায়ে সমাপ্ত হয়েছে। আমাদের রাজ্যের প্রতিটি মহকুমাতেই সব অংশের মানুষ, সব পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে তারা এতে অংশগ্রহণ করেছে। হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। তাতে যে 16 দফা দাবি, সেটা হচ্ছে জনগণের দাবি, তার প্রতিফলন ঘটেছে আজকে মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে ব্যাপক সংখ্যায় যুবকরা ভয়ভীতি, সন্ত্রাস মারিয়ে বিজেপি শাসক দল তাদের ফ্যাসিস্ট সুলভ আক্রমণ মারিয়ে আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন, মা বোনেরা অংশ নিয়েছেন। এবং এটার আজকের কর্মসূচি শুরু হয় সকাল থেকেই। বিশেষ করে
ঊনকোটি জেলায় চা শ্রমিকরা বিভিন্ন বাগানের তারা পাতা তোলার কাজে বেরোনোর আগেই তারা লাল ঝান্ডা নিয়ে 16 দফা দাবির ভিত্তিতে তারা বিক্ষোভ প্রদর্শন করে। তেমনি এখন আপনারা জানেন যে ফসল রোপণের কাজ চলছে, কৃষকরা, কৃষি মজুররা তারা রোয়া লাগানোর আগে রাস্তার ধারে সমবেত হয়ে তারা লাল ঝান্ডা নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। যারা আজকে সমগ্র রাজ্যে এই 16 দফা দাবির আন্দোলনে সন্ত্রাস মারিয়ে, হুমকি মারিয়ে, আক্রমণ মারিয়ে অংশগ্রহণ করেছেন, তাদের আমরা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। প্রায় সব মহকুমাতেই পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু তারা এত সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেছেন যে পুলিশের যে গ্রেপ্তার করে নেওয়ার মতো গাড়ি মজুদ ছিল না, তাদের অস্থায়ী জেল সেরকমভাবে তারা তৈরি করতে পারেনি। সেজন্য অ্যারেস্টের সংখ্যাটা তেমন বেশি নয়, কিন্তু অংশগ্রহণ ছিল ব্যাপক। আজকের এই কর্মসূচিও যে রাজ্যের যে যারা শাসন ক্ষমতা যারা আছে, বিজেপি এবং তাদের শরিক আইপিএফটি, তারা বিভিন্ন জায়গাতে বাধা দিয়েছে, পুলিশের উপস্থিতিতে হিংস্র আক্রমণ চালিয়েছে। সবচেয়ে মারাত্মক আক্রমণের ঘটনাটি ঘটেছে সাবরুম মহকুমার সোনাইয়ের রুবাইছড়িতে। বিজেপির দুর্বৃত্তরা সিপিআইএম নেতা কর্মীদের উপরে আক্রমণ সংগঠিত করে 5 জনের মাথা ফাটিয়ে দেয়। এডিসির যে এডিসির মেয়াদ শেষ হয়েছে গত মে মাসে, সেই এডিসির সদস্য ছিলেন আমাদের পার্টির নেতা অরুণ ত্রিপুরা, তিনিও আহত হন। 5 জনকে ওখানকার হাসপাতাল থেকে গোমতী জেলা হাসপাতালে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরকম আরো অনেক ঘটনা ঘটেছে। উদয়পুর শহরে আজকের এই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে ফেরার পথে আমাদের মহকুমা সম্পাদক মন্ডলীর প্রবীণ সদস্য রাখাল মজুমদার সহ 8 জনকে প্রচন্ড মারপিট করেছে বিজেপির দুর্বৃত্তরা। খোয়াই মহকুমায় চাম্পাহরে আমাদের নেতা কর্মী, সমর্থকরা, সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তারকরণ করেন। তাদের ভারত সর্দারপাড়া স্কুলে পুলিশ নিয়ে অস্থায়ী জেলে আটক রেখেছিল। সেখানে গিয়ে বিজেপির দুর্বৃত্তরা, আইপিএফটির দুর্বৃত্তরা তাদের উপরে আক্রমণ চালায়। তো এই অবস্থাতেই পুলিশের সংখ্যা কম ছিল। আক্রান্ত হয়ে সিপিআইএম কর্মী সমর্থকরা তাদের প্রতিরোধ করেন এবং শেষ পর্যন্ত পুলিশ যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদের সেখান থেকে নিয়ে আসে খোয়াইয়ে, যেখানে অস্থায়ী জেল করেছিল সেখানে। এর মধ্যে আইপিএফটির দুর্বৃত্তরা জড়ো হয়ে আমাদের অঞ্চল কমিটির
সম্পাদক এবং মহকুমা কমিটির সদস্য সুবোধ দেববর্মার বাড়িটি আক্রমণ করে পুড়িয়ে দিয়েছে। এখনো ওই এলাকার মধ্যে প্রচন্ড উত্তেজনা রয়েছে। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। কুমারঘাটে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ হয়েছে এবং ফটিকরায়ে আমাদের নেতাকর্মী সমর্থকদের পুলিশ গ্রেপ্তার করার পরে যেখানে অস্থায়ী জেল করা হয়েছিল সেখানে গিয়ে বিজেপি দুর্বৃত্তরা আক্রমণ করে তাদের উপরে। এরপরে তারাও ফটিকরায়ের পার্টির যে অঞ্চল কমিটি অফিস, সে অফিসটি ব্যাপকভাবে ভাঙচুর করে। ওখানে নিরঞ্জন পাল নামে একজন পার্টি কর্মী, ৭৫ বছর বয়স, তাকে বিজেপির দুর্বৃত্তরা প্রচন্ড আক্রমণ করে। কাঞ্চনবাড়ির অঞ্চল কমিটি অফিসটাও তারা আক্রমণ করে এবং লোকাল কমিটির সম্পাদক সুসেন দে তার বাইক ভাঙচুর করে। গন্ডাছড়ায় সেখানে আজকে আমাদের অনেকগুলো জায়গাতে কর্মসূচি ছিল। আমাদের অফিসের সামনেই বিজেপি এবং পুলিশ যৌথভাবে সেখানে আমাদের নেতা কর্মীদের আজকে কর্মসূচিতে অংশগ্রহণে বাধা দেয়। তেলিয়ামুড়ার 18 মোড়ায় বিজেপির দুর্বৃত্তরা সেখানে বাইক নিয়ে, যেখানে দুটো স্পট ছিল, একটা স্পটের মধ্যে কর্মসূচি সংগঠিত করতে দেয়নি। বিশালগড় মহকুমার ঘনিয়ামারাতে সেখানেও একটা স্পট ছিল আজকে। সেখানে আমাদের সিপাহীজলার যে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ফখরুদ্দিন, তাকে বাইক থেকে ফেলে দেয় আমাদের পার্টির নেত্রী অ্যাডভোকেট রেহানা বেগম। তার মোবাইলটি হাত থেকে নিয়ে ভেঙে ফেলে। ওদের বিশালগড়ের প্রাক্তন চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী, তার বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায় এবং আমাদের সিপাহীজলা জেলা অফিস, যেটা বিশালগড় মহকুমা অফিস, সেই অফিসে যারা যোগ দিয়েছিলেন সেখান থেকে কর্মসূচি শেষ করে বেরোনোর সময় পুলিশ এবং সিআরপির উপস্থিতিতে বিজেপি দুর্বৃত্তরা পার্টির কর্মীদের উপরে মারপিট করে। শেখেরকোটের ফুলতলিতে আমাদের একটা কর্মসূচি ছিল, একটা স্পট ছিল। সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করে ফিরে আসেন আমাদের দুজন কর্মী। এরা হচ্ছেন কাঞ্চনমালা বিক্রম সিংহ এবং বিজয় সিংহ, তাদের 2 ভাই। তাদের বিজেপির দুর্বৃত্তরা প্রচন্ড মারপিট করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে, অথচ যারা আক্রমণ করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। আমবাসার নালিছড়া, সেখানে বিজেপির দুর্বৃত্তরা তারা যখন বিক্ষোভ চলছিল সেখানে গিয়ে হামলার চেষ্টা করে। যাই হোক, আমাদের কর্মীরা প্রতিরোধ করে, তারা চলে আসতে বাধ্য হয়। এরপরে কুলাইয়ে পার্টি অফিসের সামনে জড়ো হয়ে তারা হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করে। কমলপুর মহকুমায় সালেমাতে বিজেপি দুর্বৃত্তরা আমাদের কর্মীদের বাজারে উঠতে দেন। সেখানে বাইক নিয়ে সন্ত্রাস চালিয়ে এই স্পটের মধ্যে বিক্ষোভ কর্মসূচি সেটাকে বানচাল করে দেয়। এবং ধর্মনগরে ডিওয়াইএফের একজন নেতা অসীম শর্মা, তার উপরে বিজেপি দুর্বৃত্তরা
আক্রমণ করে এবং যারাই বিভিন্ন জায়গাতে অস্থায়ী জেলে যারা ছিলেন ধর্মনগর মহকুমার বিভিন্ন স্পটের মধ্যে, সেখানে তাদের উপরে হামলার চেষ্টা করেছে। জম্পুজলাতে আমাদের পার্টির নেতা সম্পাদক, তাকে ওখানে আইপিএফটিরাও এখানে হুমকি টুমকি দিয়েছিল, সেখানে পুলিশ তাকে একা কর্মসূচি তো করতে দেয়নি, সেখানে 1 ঘন্টা আটকে রেখে দেয়। সোনামুড়াতে ভবানীপুরে বিজেপি দুর্বৃত্তরা আমাদের 5 জন কর্মীর বাড়িতে আক্রমণ করে কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পরে। এরপরে কাঠালিয়া, ধনপুর, সেখানেও বিজেপি দুর্বৃত্তরা বাধা দেওয়ার চেষ্টা করে। কলমচোরাতে আমাদের অঞ্চল কমিটির সম্পাদক, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। এছাড়া মানে গত কদিন ধরে আক্রমণ, হামলা, হুজ্জুতি এগুলো চলেছে। বিশেষ করে গতকালকে উদয়পুরের তুলামোড়া, সেখানে আমাদের যে লোকাল কমিটির সম্পাদক, তার বাড়ি আক্রমণ করে বিজেপি দুর্বৃত্ত বাহিনী বাইক নিয়ে গিয়ে। প্রায় 9টা থেকে 11টা পর্যন্ত এরা সেখানে ব্যাপক হামলা, হুজ্জুতি করে। লোকাল সম্পাদক শ্যামাপ্রসাদ গোস্বামী, তার বাড়ি সহ 9টা-10টা বাড়ি আক্রমণ ভাঙচুর করে। শেষ পর্যন্ত মা বোনেরা তারা প্রতিরোধে নামতে বাধ্য হন। অনুরূপ এই যে আজকে যেখানে রূপাইছড়ির ঘটনা হলো, সেরকম ভাবে সাবরুমের ব্যাপক বেশ কয়েকটা জায়গার মধ্যে তারা সন্ত্রাস চালিয়েছে। হোয়াইটে কালকে রাত্রে দীর্ঘক্ষণ ধরে বাইক বাহিনী, বিজেপির বাইক বাহিনী আক্রমণ, সন্ত্রাস চালিয়েছে। আমাদের পার্টির মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য বিদ্যুৎ ভট্টাচার্য সহ আরো বেশ কয়েকজনের বাড়িতে এরা হামলা করেছে। তেলিয়ামুড়া মহকুমার বাগান বাজারে সেখানে হামলা, হুজ্জুতি করেছে এবং বিভিন্ন জায়গাতে হুমকি দিয়েছে। এই সমস্ত আক্রমণ, সন্ত্রাস, হুমকি অগ্রাহ্য করেই আজকে যে ব্যাপকভাবে মানুষ, আমাদের পার্টি কর্মী সমর্থকরা তারা অংশগ্রহণ করেছেন, তার জন্য তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছে। কিন্তু যে ধরনের আক্রমণ সংঘটিত হয়েছে, যে আমাদের বারবার যেটা বলে আসছি, যে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে আরেকটা রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দলের হামলা, এটাই হচ্ছে ফেসিবাদী কায়দা। এই ফেসিবাদী কায়দা গত 2018-র 3রা মার্চ থেকে চলছে। এটা অব্যাহত রয়েছে, যদিও আক্রমণকারীর সংখ্যা বেশি না, কমছে, কিন্তু তারা এই পথ নিচ্ছে যে এখানে কোনো ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো বিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি পালন করতে দেবে না। এটা হচ্ছে তাদের লক্ষ্য। কিন্তু তাদের এটাকে ডিফাই করে আজকে কর্মসূচি প্রতিপালিত হয়েছে। বিশেষ করে আগরতলাতে তো দেখেছেন যে হাজার হাজার মানুষ, এখানে পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা সেখানে বলেছি যে শাসক দল হলে পরে শাসক দলকে তো কোনো নোটিশ যায়নি। গতকালকে আমাদের রাজ্য কমিটি সহ প্রত্যেকটা জেলা, মহকুমা সেখানে নোটিশ দিয়েছে যে এই কর্মসূচি অংশগ্রহণ করা যাবে না। এটাকে ডিফাই করে অংশগ্রহণ করেছে। আমরা জানি করোনা মোকাবেলার জন্যই তো আমাদের লড়াই। আর এরা বলছে করোনার অজুহাতে রাজনৈতিক কার্যকলাপ বন্ধ, সমস্ত করছে, জনগণের বিরুদ্ধে সমস্ত আক্রমণ চালাচ্ছে। এই করোনার মধ্যে সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রি করে দেওয়া থেকে শুরু করে একটার পর একটা শ্রমিক শ্রেণীর জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। আর অন্যদিকে কোনো কর্মসূচি পালন করতে গেলে পরে রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, বিজেপি বাদে তাদেরকে সেখানে বাধা দিচ্ছে। এটা চলতে পারে না। মানুষ তাদের অধিকার আদায় করবে নেই, লড়াই করে সেই অধিকার আদায় করতে হবে। এবং আজকের যে কর্মসূচিতে যেভাবে মানুষ অংশ নিয়েছেন, এটা হচ্ছে ডিফাই করে
এদেরকে হুঁশিয়ারি দিয়েছেন এবং এই 16 দফা দাবির যে লড়াই, সে লড়াই আগামী দিনেও চলবে এবং ব্যাপকভাবে আমরা মানুষের কাছে যাব এবং আমরা আশা করব যে মানুষ তাদের জীবনের অভিজ্ঞতায় তাদের অস্তিত্ব রক্ষার জন্যই এই যারা বাধা দানকারী তাদের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবে এবং জনগণের সম্মিলিত যে শক্তির জোরেই যারা দুর্বৃত্তপনা করছে তাদেরকে কোণঠাসা করা সম্ভব হবে। আমরা এই কর্মসূচির যে এটা বললাম যে আজকের মধ্যে দিয়ে শেষ হলো না, আমাদের যে একদিকে কোভিড যোদ্ধাদের সুরক্ষা, কোভিড আক্রান্তদের স্বাস্থ্য পরিষেবা ভালোভাবে দেওয়া, মানুষের জীবন রক্ষার জন্য যা যা প্রয়োজনীয় সে সমস্ত সরকারকে সরবরাহ করা, নগদ অর্থ এবং রেশন, বিনামূল্যে রেশন দেওয়া, শ্রমিক শ্রেণীর যে অধিকারগুলো তারা হরণ করছে সেগুলো থেকে বিরত থাকা, কৃষকদের যে অধিকার হরণ করছে সেগুলো থেকে বিরত থাকা, সম্পত্তি, আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি আইন মাফিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি, যেটা আমি গত পরশুদিনও উল্লেখ করেছি, প্রধান বিচারপতি জনাব কুরেশি তিনি বলেছেন যে এফআইআর গ্রহণ করে পুলিশকে আইনি পদক্ষেপ নিতে হবে। এই সমস্ত ঘটনাগুলো সব জায়গাতে এফআইআর হয়েছে, সেখানে পুলিশকে তার দায়িত্ব পালন করতে হবে। এটাই হচ্ছে আমাদের, তাদের কাছে আমাদের দাবি। এই মোটামুটি আমাদের বক্তব্য। যদি আপনাদের কিছু থাকে সেটা করতে পারেন। এবং আরেকটা ইনফরমেশন দিচ্ছি যে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে বিরোধী দল ছেড়ে বেশ কিছু মানুষ আমাদের দিকে এসেছে। যেমন পানিসাগরে 25 জন, তারা বিজেপি এবং আইপিএফটি করতেন, তারা এই আমাদের সঙ্গে এসেছে, তারা লাল ঝান্ডা নিয়ে আজকের কর্মসূচিতে অংশ নিয়েছে। সেরকমভাবে অমরপুরের ঢালছড়াতে এরকম 16 জন এবং করবুকে বিভিন্ন কয়েকটা জায়গার মধ্যে সেখানে 82 জন তারা সিপিআইএম সমর্থক হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে আমরা কিল্লাতে আছে আমরা তাদেরকে অভিনন্দিত করছি।